নমস্কার, আমি ডক্টর সুমিত পারই, কাজী নজরুল ইউনিভার্সিটির শিক্ষাবিজ্ঞান বিভাগের একজন সহকারী অধ্যাপক। আজকের এই ভিডিও লেকচারে সকল শিক্ষার্থী বন্ধুদেরকে আমি স্বাগত জানাই। এই ভিডিও লেকচারটি এক ভারত শ্রেষ্ঠ ভারত প্রজেক্টের একটি অংশ, যা গুজরাট সরকারের আর্থিক সহায়তায় IITE অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টিচার এডুকেশন গান্ধীনগর দ্বারা পরিচালিত। আজকে আমার আলোচ্য বিষয় হল শিখনের ধারণা ও শিখনের আচরণবাদী অভিমত, মিনিং অফ লার্নিং অ্যান্ড বিহেভিয়ারাল ভিউজ অফ লার্নিং। লার্নিং বা শিখন এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। শুধু আমাদের যে শিক্ষাক্ষেত্রেই তা শুধু নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি একসময় মনে করতাম যে মানুষ সাইকেল চালায় কিভাবে, সরু টায়ারের উপরে ব্যালেন্স রেখে কিভাবে সাইকেল চালানো হয়। কিন্তু যাই হোক, পরবর্তীকালে আমি সাইকেল চালানো শিখলাম এবং অনেক অনুশীলন করে অনেকবার হয়তো পড়েও গেছি, কিন্তু যাই হোক পরবর্তীকালে আমি সাইকেল চালানো শিখলাম এবং একটা সময় আমিও ভাবতাম যে কিভাবে অন্যরা এত ভালোভাবে পড়াশোনা করে, কিভাবে এত কঠিন অঙ্কগুলো তারা সমাধান করে। কিন্তু যাই হোক, পরবর্তীকালে শিক্ষকের সাহায্য নিয়ে নিজে পড়াশোনা করে সেই অঙ্কগুলোকে সমাধান করতে পারি। আমাদের দৈনন্দিন জীবনে আমরা বহু মানুষের সঙ্গে কথোপকথন করি এবং মিথস্ক্রিয়া করি এবং এর মাধ্যমে আমরা অনেক অভিজ্ঞতা অর্জন করে থাকি। এই অভিজ্ঞতার মাধ্যমে আমরা অনেক কিছু শিখি এবং শিখে আমাদের জীবনে কিভাবে চলতে হয়, সমাজে কিভাবে চলতে হয়, সেটা আমরা পারি, সেটা আমরা শিখি। একবার চিন্তা করে দেখো, যদি এই শিখনের ব্যাপারটা যদি না থাকতো, যদি আমরা না শিখতে পারতাম, বা কে যদি চায় যে আমি কোনো কিছু শিখবো না, তাহলে সে কীরকম হবে বা তাহলে কি হবে? তাহলে দেখা যাবে যে সে সমাজে চলতেই পারবে না, জীবনে সে চলতেই পারবে না। কারণ আমাদের সমাজ প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে, প্রতি মুহূর্তে আমাদের কিছু না কিছু নতুন করতে হচ্ছে। তাই আমরা যদি না শিখি কোনো কিছু, তাহলে আমরা পরিবেশের সঙ্গে কিন্তু ভালোভাবে অভিযোজন করতে পারবো না। আর শিক্ষাক্ষেত্রে তো এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা শিক্ষক এবং যারা শিক্ষক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের এই বিষয়টা জানাটা খুবই দরকার যে শিখন কী, কীভাবে শিখন হয়ে থাকে, এর ফ্যাক্টরগুলো কী কী। এইটা যদি জানেন একজন শিক্ষক, তাহলে সে পাঠদান করার সময় ভালো মতন আরও বিষয়গুলোকে বুঝতে পারবেন এবং শিক্ষার্থীদের পড়াশোনায় সাহায্য করতে পারবেন এবং পাঠ্যক্রম ভালোভাবে রচনা করতে পারবেন, যাতে শিক্ষার্থীদের শিখন আরও ভালোভাবে হতে পারে। তাই আসুন আজকের এই আলোচনার মধ্যে বা এই টপিকের মধ্যে আমরা যেই বিষয়বস্তুগুলোকে দেখে নেব, সেইগুলি হলো, প্রথমত শিখনের ধারণা কী বা কনসেপ্ট অফ লার্নিং, এই বিষয়টা আমরা দেখে নেব। এরপরে বিশেষ করে বিহেভিয়ারাল পয়েন্ট অফ ভিউ থেকে যে সমস্ত লার্নিং থিওরিজগুলো রয়েছে, সেইগুলো আমরা দেখে নেব আজকে। এবং প্রথমটি রয়েছে থর্নডাইকের প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব, ট্রায়াল অ্যান্ড এরর থিওরি অফ লার্নিং। তারপরে আমরা দেখে নেব প্যাভলভের প্রাচীন অনুবর্তন তত্ত্ব, প্যাভলভস থিওরি অফ ক্লাসিক্যাল কন্ডিশনিং। এরপরে আমরা দেখে নেব স্কিনারের সক্রিয় অনুবর্তনের তত্ত্ব বা স্কিনার্স অপারেন্ট কন্ডিশনিং থিওরি অফ লার্নিং। তারপরে ক্লার্ক হালের তাড়না নিবারণের তত্ত্ব বা ক্লার্ক হালস ড্রাইভ রিডাকশন থিওরি। তো সবার প্রথমে আমরা দেখে নিই যে শিখন মানে কি বা শিখনের ধারণাটাই বা কি। শিখনের মানে দেখার আগে আমরা কয়েকটা ডেফিনেশনস, কয়েকজন মনোবিদ যারা দিয়েছেন এই ডেফিনেশনসগুলো, সেগুলো আমরা দেখে নিই। প্রথমে E.A. গেটস, যে লার্নিং মানে তিনি যেটা বলছেন, মডিফিকেশন অফ অ্যান ইন্ডিভিজুয়ালস বিহেভিয়ার থ্রু এক্সপিরিয়েন্স অ্যান্ড ট্রেনিং, অর্থাৎ অভিজ্ঞতা ও প্রশিক্ষণের মাধ্যমে ব্যক্তির আচরণের পরিমার্জনাকেই বলা হয় শিখন। অর্থাৎ এখানে লার্নিং বলতে আমরা একটা ইম্পর্টেন্ট টার্ম দেখি, সেটা হলো মডিফিকেশন বা পরিমার্জনা। এর মানে হলো কোনো কিছু পরিবর্তন করা। কি পরিবর্তন করা? না, আমাদের আচরণের পরিবর্তন করা। আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন আচরণের পরিবর্তন করি, যেমন বাড়িতে কেউ আসলে তাকে প্রণাম করা, খাবার আগে আমরা হাত ধুই,
বা এই সমস্ত আচরণের পরিবর্তনগুলো আমরা করে থাকি। এবং এইগুলো করে থাকি কিসের মাধ্যমে? না, এক্সপিরিয়েন্স এবং ট্রেনিং, অভিজ্ঞতা ও প্রশিক্ষণের মাধ্যমে। অভিজ্ঞতা আমাদের যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় রয়েছে তার মাধ্যমে, এবং অন্যান্য মানুষের সঙ্গে আমরা মিথস্ক্রিয়া করে চলেছি, সেখান থেকে কিছু না কিছু জিনিস আমরা প্রতিদিন শিখছি। তো এইগুলোর মাধ্যমে যখন আমার আচরণে আমি কোনো পরিবর্তন নিয়ে আসছি, সেই পরিবর্তনটাকেই বলা হয় লার্নিং বা শিখন। এর পরের যে ডেফিনেশনটা রয়েছে সেটা হলো গার্ডনার মার্ফি। তিনি যেটা বলছেন, দ্য টার্ম লার্নিং কভার্স এভরি মডিফিকেশন ইন বিহেভিয়ার টু মিট এনভায়রনমেন্ট রিকোয়ারমেন্টস। অর্থাৎ পরিবেশের কোনো দাবি মেটানোর জন্য বা পরিবেশের সঙ্গে অভিযোজন ঘটানোর জন্য অভিজ্ঞতার মাধ্যমে আচরণের যে কোনো রকম পরিমার্জনাকে বলা হয় শিখন। অর্থাৎ এখানেও দেখা যাচ্ছে যে একই কথা ব্যবহার করা হচ্ছে, সেটা হলো মডিফিকেশন বা পরিবর্তন। আমাদের আচরণের আমরা পরিবর্তন করছি, এবং এখানে আমরা কিসের জন্য আমরা আচরণের পরিবর্তন করছি? না, নতুন কোনো এনভায়রনমেন্টাল চাহিদার পূরণ করার জন্য আমরা আমাদের আচরণের পরিবর্তন ঘটাচ্ছি। একটি উদাহরণ দেওয়া যেতে পারে, আমাদের জগৎ, আমাদের সমাজ যে কী পরিমাণ পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে তা আমরা বুঝতেই পারি। যে বিভিন্ন টেকনোলজি এগুলোর আবিষ্কার হচ্ছে, এখন বাড়ি বসেই আমরা রেলের টিকিট, প্লেনের টিকিট, বিভিন্ন কারেন্ট ইলেকট্রিসিটির বিল দেওয়া, সমস্ত কিছু আমরা করতে পারি। এবং কেউ যদি এখন বলে যে আমি এখনকার দিনে এইগুলো করতে পারি না, বা আমার কাছে হোয়াটসঅ্যাপ নেই, আমি ইন্টারনেট সার্চ করতে পারি না, তাহলে সে কিন্তু পরিবেশের সঙ্গে ভালো মতন অ্যাডজাস্ট করতে পারবে না বা অভিযোজন করতে পারবে না। অর্থাৎ তার মধ্যে কিন্তু আচরণের পরিবর্তন সে কিন্তু এখনও আনতে পারেনি, যার জন্য তাকে প্রতি মুহূর্তে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। সে হয়তো ভালোভাবে সমাজে অভিযোজন করতে পারছেন না। সেই জন্যই শিখন মানে অবশ্যই আমাদের আচরণের পরিবর্তন, এবং এই আচরণের পরিবর্তন করে আমরা সমাজের বা আমাদের পরিবেশের সঙ্গে ভালো মতন অভিযোজন করতে পারি। এর পরের যে ডেফিনেশনটা রয়েছে সেটা হলো হেনরি পি স্মিথ। তিনি যেটা বলছেন যে লার্নিং ইজ দ্য অ্যাকুইজিশন অফ নিউ বিহেভিয়ার অর দ্য স্ট্রেংথেনিং অর উইকেনিং অফ ওল্ড বিহেভিয়ার অ্যাজ এ রেজাল্ট অফ এক্সপিরিয়েন্স। অর্থাৎ অভিজ্ঞতার মাধ্যমে কোনো নতুন আচরণ অর্জন করা, বা কোনো পুরাতন আচরণকে শক্তিশালী করা বা দুর্বল করে তোলার প্রক্রিয়াকেই বলা হয় শিখন। এখানে তিনটে বিষয় আমাদেরকে নজর দিতে হবে। প্রথমত, লার্নিং বা শিখন মানে হলো যে নতুন কোনো আচরণকে অর্জন করা। আমি ঠিক যেরকমভাবে বললাম যে বাড়িতে কেউ আসলে তাকে, গুরুজনরা কেউ যদি আসে তাহলে তাকে প্রণাম করা, সম্বোধন করা, এই ধরনের যে আচরণ যে আমরা শিখি আমাদের মা বাবার কাছ থেকে, এটাকে আমরা বলি নতুন কোনো আচরণ আমি অর্জন করলাম বা কিছু একটা শিখলাম, আমি আমার আচরণের পরিবর্তন ঘটালাম। এটা 1 নম্বর। 2 নম্বর, শিখন মানে হলো যে আমি অলরেডি কোনো কিছু শিখেছি, সেই শেখাটাকে আরও শক্তিশালী করলাম, এটাকেও কিন্তু আমরা শিখন বলে থাকি। একটি উদাহরণ দেওয়া যেতে পারে যে ধরো কোনো একটি ছেলে খুব ভালো ক্রিকেট খেলে, সে ভালো বল করতে পারে, ব্যাট করতে পারে, কিন্তু সে চাইছে তার যে শিখন সেটাকে আরও শক্তিশালী করতে, অর্থাৎ আরও ভালো খেলা করতে চাইছে সে। এবং সেজন্য সে কী করছে? ইউটিউব দেখছে, কিভাবে বল করতে হয়, কিভাবে ব্যাটিং করতে হয় আরও ভালোভাবে, কোচের সঙ্গে কথা বলছে, করে তার আচরণের পরিবর্তন করে সে এখন আরও ভালো খেলতে পারছে। সে হয়তো যেই বলগুলোতে আউট হয়ে যেত সেই বলগুলোতে এখন 6 মারছে। তো এটাকেও আমরা বলে থাকি শিখন, এটাও কিন্তু শিখন। এবং এর পাশাপাশি কোনো আচরণকে আমরা আরও দুর্বলও করতে পারি। ধরা যাক যে আমার হয়তো রাস্তাঘাটে থুতু ফেলার অভ্যাস রয়েছে, এবং একদিন বই পড়ে জানলাম বা আমাদের শিক্ষকের মাধ্যমে জানলাম বা মা বাবার বা বন্ধু বান্ধবীদের কাছ থেকে জানলাম যে থুতু ফেললে আমি অনেক জীবাণু ছড়াচ্ছি সমাজে, এবং তবে থেকে আমি চেষ্টা করলাম যে রাস্তাঘাটে যেন আমি বেশি থুতু না ফেলি। তো এখানে আমি কি করছি, যে আমার একটা অভ্যাস ছিল, সেই অভ্যাসটাকে আমি কমিয়ে দিলাম, আরও দুর্বল করলাম, এটাকেও কিন্তু আমি শিখন বলতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে শিখন মানে নতুন কোনো আচরণ অর্জন করা, 2 নম্বর কোনো শিখনকে বা আচরণকে আরও শক্তিশালী করে তোলা, বা কোনো শিখন বা আচরণকে আরও দুর্বল করে তোলা।
এই তিনটের মধ্যে যে কোনো একটি হলেই আমরা সেক্ষেত্রে এগুলোকে লার্নিং বলে থাকি বা শিখন বলে থাকি। এর পরের যে ডেফিনেশন সেটা হলো এম.এল. বিগে। তিনি যেটা বলছেন যে লার্নিং মে বি কনসিডার্ড অ্যাজ এ চেঞ্জ ইন ইনসাইটস, বিহেভিয়ার, পারসেপশন, মোটিভেশন অর আ কম্বিনেশন অফ দিজ। অর্থাৎ শিখন বলতে আমাদের অন্তর্দৃষ্টির পরিবর্তন, আচরণের পরিবর্তন বা দৃষ্টিকোণের পরিবর্তন বা আমাদের প্রেষণার পরিবর্তন বা এগুলোর মধ্যে যে কোনো সমাহারের পরিবর্তনকেই বলা হয় শিখন। এইখানে আগের ডেফিনেশনগুলো থেকে এই ডেফিনেশন কিন্তু আমরা একটু আলাদা হিসেবে দেখি, কারণ আগের ডেফিনেশনগুলো শিখন বলতে শুধু বাহ্যিক আচরণকেই বেশি বুঝিয়েছিল, কিন্তু এই ডেফিনেশনটাই আমরা দেখতে পাই যে শুধু বাহ্যিক আচরণ নয়, আমাদের চিন্তাভাবনার মধ্যেও যদি আমরা পরিবর্তন আনি সেটাকেও কিন্তু আমরা শিখন বলে থাকি। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা আমাদের অন্তর্দৃষ্টি, দৃষ্টিকোণের যদি পরিবর্তন করছি, এটাকেও কিন্তু আমরা শিখন বলে থাকি। এমনকি প্রেষণা, একটি উদাহরণ দেওয়া যেতে পারে। ধরো আমি কোনো মোটিভেশনাল মুভি দেখলাম, হতে পারে 12th ফেল, সুপার 30, ভাগ মিল্কা ভাগ বা 3 ইডিয়টস, যাই হোক না কেন, এই মুভিগুলোকে দেখে আমি খুব মোটিভেটেড হলাম এবং তারপর থেকে আমি ভালো মতন পড়াশোনা শুরু করলাম, লোকের সাথে ভালো করে মিশলাম এবং হার্ডওয়ার্ক করতে শুরু করলাম। এটাকে আমরা কি লার্নিং বলবো না? অবশ্যই এটাকে আমি লার্নিং বলবো, কারণ আমি আমার প্রেষণার যে লেভেল, স্তর রয়েছে সেটার পরিবর্তন ঘটিয়ে আমার আচরণেরও পরিবর্তন ঘটিয়েছি, আমার চিন্তাভাবনার, আমার দৃষ্টিকোণেরও পরিবর্তন ঘটিয়েছি এবং করে আমি আমার জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করছি। তাহলে এই বিষয়টাকেও কিন্তু আমরা লার্নিং বা শিখন বলতে পারি। এর পরের যে ডেফিনেশন সেটা হলো মায়ের 2011 এবং স্কাঙ্ক 2012। তারা যেটা বলছেন যে লার্নিং occurs when experience including practice causes relatively permanent change in an individual's knowledge, behavior or potential for behavior. The change may be deliberate or unintentional, for better or for worse, correct or incorrect, and conscious or unconscious. অর্থাৎ শিখন মানে হলো অভিজ্ঞতা বা অনুশীলনের মাধ্যমে আমাদের জ্ঞানের, আচরণের অথবা এমন কিছু যা আমাদের আচরণকে প্রভাবিত করতে পারে তার স্থায়ী পরিবর্তনকেই বোঝায়। এই পরিবর্তনটি ইচ্ছাকৃত হতে পারে, আবার অনিচ্ছাকৃতও হতে পারে, ভালোর জন্য হতে পারে বা খারাপের জন্য হতে পারে, সঠিক হতে পারে বা ত্রুটিপূর্ণ হতে পারে এবং জানতে বা অজান্তেও হতে পারে। এখানে কয়েকটা বিষয় আমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে। প্রথম কথা, অভিজ্ঞতা। আমাদের যে পরিবর্তন ঘটছে লার্নিংয়ের ফলে বা আমাদের যে দৃষ্টিকোণের পরিবর্তন আমরা ঘটাচ্ছি বা আমাদের আচরণের পরিবর্তন আমরা ঘটাচ্ছি, এটা কিন্তু হচ্ছে অভিজ্ঞতার ফলে। অভিজ্ঞতা মানে আমরা একে অপরের সঙ্গে কথোপকথন করে বা আমাদের পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যমে বিভিন্ন অভিজ্ঞতা সঞ্চয় করে আমরা আমাদের আচরণের পরিবর্তন করছি। এই আচরণের পরিবর্তন কিন্তু কোনো শরীর খারাপের জন্য নয় বা কোনো ড্রাগ নেওয়ার ফলে কিন্তু নয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। যদি শরীর খারাপের জন্য বা ড্রাগ নেওয়ার ফলে যদি আমাদের আচরণের কোনো পরিবর্তন ঘটে তাহলে সেটাকে কিন্তু আমরা শিখন বলতে পারি না। কেবলমাত্র অভিজ্ঞতার মাধ্যমেই যদি আমাদের আচরণের পরিবর্তন ঘটে তবেই সেটাকেই আমরা শিখন বলতে পারি। এবং আর একটা বিষয় এই মায়ের এবং স্কাঙ্কের ডেফিনেশনে উঠে এসেছে, সেটা হলো যে জ্ঞানের পরিবর্তন। শুধু আচরণের পরিবর্তন নয়, চিন্তাভাবনার পরিবর্তন নয়, আমাদের জ্ঞানের পরিবর্তনকেও কিন্তু আমরা লার্নিং বা শিখন বলে থাকি। আমরা যখন লাইব্রেরিতে যাই, ইউনিভার্সিটি বা কলেজে, সেখানে বিভিন্ন বইপত্র আমরা পড়ি, ম্যাগাজিন পড়ি এবং আমাদের জ্ঞানের পরিবর্তন হয়। শিক্ষকের সঙ্গে যখন কথা বলি তখন অনেক নতুন বিষয় আমরা জানতে পারি, সেখানেও আমাদের জ্ঞানের পরিবর্তন হয়। আমরা আমাদের বন্ধু বান্ধবী, সিনিয়র বা গুরুজনদের সাথেও আমরা অনেক কথা বলে থাকি, সেখানেও আমরা নতুন বিষয় জানতে পারি, আমাদের জ্ঞানের পরিবর্তন হয়, সেটাকেও কিন্তু আমরা শিখন বলতে পারি অবশ্যই। এবং এছাড়া এই যে পরিবর্তন, জ্ঞানের পরিবর্তন হোক বা আচরণের পরিবর্তন হোক বা অন্তর্দৃষ্টির পরিবর্তন হোকই না কেন, এটা কিন্তু স্থায়ী পরিবর্তন হতে হবে। এবং শিখন, আমরা এখানে নতুনভাবে অবাক লাগছে দেখে যে
হয়তো অবাক লাগতে পারে আমাদের দেখে যে শিখন ইচ্ছাকৃত হতে পারে, অনিচ্ছাকৃত হতে পারে। অনেক সময় অনিচ্ছাকৃতভাবেও আমরা অনেক কিছু শিখি। ধরা যাক আমি একটা নিউজ পেপার পড়ছি আর পাশে রেডিও চলছে বা গান চলছে, যেটা আমার ধ্যান হয়তো সেদিকে নেই, আমি নিউজ পেপার পড়ছি সেদিকে আমার ধ্যান, কিন্তু তবুও দেখা যাচ্ছে যে সেই গানটা সম্পর্কে পরবর্তীকালে আমি গুনগুন করতে শুরু করলাম। অর্থাৎ আমি অজান্তেই ওই গানটাকে শুনে ওটাকে শেখার চেষ্টা করছিলাম। এটাও কিন্তু একটা লার্নিংয়ের রূপ বলা যেতে পারে বা এক ধরনের শিখন বলা যেতে পারে। এবং এখানে আরও নতুন বিষয়গুলো দেখতে পাচ্ছি যে ভালোর জন্য হতে পারে, খারাপের জন্য হতে পারে, সঠিক হতে পারে বা ত্রুটিপূর্ণ হতে পারে বা জানতে অজান্তেও হতে পারে। তো আমরা মোটামুটি কয়েকটা ডেফিনেশনস এখানে দেখলাম এবং এখানে শিখনের যে ধারণা সেটা জানার চেষ্টা করলাম। এবং এই ডেফিনেশনসগুলো থেকে যেই বিষয়গুলো উঠে আসে সেইগুলো হলো, প্রথমত যে শিখনের ফলে আচরণের যে পরিবর্তন ঘটে সেটা কিন্তু দীর্ঘস্থায়ী। এটা আমাদের মাথায় রাখতে হবে, এটা 1 নম্বর শর্ত। 2 নম্বর হলো অসুস্থতা, ক্লান্তি, পরিণমন বা ড্রাগ ব্যবহার ইত্যাদির ফলে আমাদের আচরণের যে পরিবর্তন ঘটে সেটি শিখনের ধারণার অন্তর্গত নয়। স্বাভাবিকভাবেই আমাদের যেন অভিজ্ঞতার মাধ্যমে যেন আমাদের আচরণের পরিবর্তন ঘটে, কোনো অসুস্থতা, ক্লান্তি বা পরিণমন বা ড্রাগ এইগুলোর মাধ্যমে যেন নয়। এইগুলোর মাধ্যমে যে সমস্ত পরিবর্তনগুলো আসে সেগুলো আমরা কখনোই শিখন বলতে পারি না। 3 নম্বর বিষয় যে শিখনকে আমরা সরাসরি পর্যবেক্ষণ করতে পারি না, কিন্তু আমাদের আচরণের মাধ্যমে এটি পরিলক্ষিত হয়। এবং লাস্টলি বা শেষে একজন ব্যক্তির শিখন নির্ভর করে তার অভিজ্ঞতা এবং অনুশীলনের উপর। একজন ব্যক্তির যত অভিজ্ঞতা হবে, যত সে অনুশীলন করবে, তত তার শিখনটি দৃঢ় হবে, তত সে ভালো করে শিখবে আরও বিষয়টি। তো অতএব আমরা এই আলোচনার এই পর্যন্ত আমরা শিখনের বিভিন্ন ধারণা সম্পর্কে অবগত হলাম। এরপরে আমরা শিখনের বিভিন্ন তত্ত্বগুলিকে দেখে নেব এবং শিখনের আচরণবাদী বা বিহেভিয়ারাল যে থিওরিগুলো রয়েছে তার মধ্যে সবার প্রথম যে থিওরি সেটি হলো থর্নডাইকের প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব, ট্রায়াল অ্যান্ড এরর থিওরি অফ লার্নিং। 1899 সালে তিনি অ্যানিম্যাল ইন্টেলিজেন্স নামে একটি বই লিখেছিলেন এবং সেখানেই তার চিন্তাভাবনা বা তার গবেষণা, যেটা তিনি শিখন সম্পর্কে করেছিলেন, সেইগুলো তিনি ব্যক্ত করেছিলেন। এবং বেশিরভাগ আচরণবাদী মনোবিদ তারা দেখা গেছে যে তারা প্রাণীদের নিয়েই গবেষণা করেছিলেন। প্রাণীদের নিয়ে গবেষণা করে শিখনের বিভিন্ন তত্ত্বগুলিকে উপস্থাপন করেছিলেন। এবং যদি আমরা দেখি যে থর্নডাইক শিখন বলতে কি বুঝিয়েছিলেন, তাহলে আমরা দেখতে পারবো যে তার মতে শিখন হলো একটি নির্দিষ্ট উদ্দীপকের বা স্টিমুলাসের সঙ্গে একটি নির্দিষ্ট প্রতিক্রিয়া বা রেসপন্স এর বন্ধন বা সংযোজনের মাধ্যমে আচরণের পরিবর্তন। অর্থাৎ একটি নির্দিষ্ট উদ্দীপকের সঙ্গে একটি নির্দিষ্ট প্রতিক্রিয়ার একটা বন্ধন বা সংযোজন হচ্ছে। এই কারণেই আমরা তার থিওরিকে অনেক সময় কানেকশনিজম বলে থাকি। এখানে এই থিওরিটা যদি আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করি তাহলে আমরা দেখতে পাবো যে থর্নডাইক একটি পরীক্ষার মাধ্যমে এই থিওরিতে উপনীত হয়েছিলেন। তিনি যেটা করেছিলেন যে একটি ক্ষুধার্ত বিড়ালকে তিনি একটি খাঁচার মধ্যে আবদ্ধ করে রেখেছিলেন, আটকে রেখেছিলেন এবং বাইরে তিনি একটি খাবার রেখে দিয়েছিলেন। এরপরে কি হলো, বিড়ালটা খাঁচার মধ্যে ছটফট করছিল, বাইরে আসার চেষ্টা করছিল কিন্তু পারছিল না। এবং যাই হোক, ছটফট করতে করতে হঠাৎ করে সে দরজার ছিটকানিতে আঘাত করে এবং দরজার ছিটকানি খুলে যায় এবং সেখান থেকে বেরিয়ে সেই বিড়ালটা খাবারটা খেয়ে নেয়। পরের দিন সেই একই রকম পরীক্ষা তিনি করলেন, যে বিড়ালটাকে তিনি খাঁচার মধ্যে ঢুকিয়ে দিলেন, বাইরে একটি খাবার রাখলেন, বিড়ালটা আবার ছটফট শুরু করলো এবং তারপরে আবার সেই ছিটকানি খুলে সে বাইরে চলে আসলো। এবার দেখা গেল যে প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে সে একটু কম সময় নিল। তৃতীয় দিনে থর্নডাইক আবার সেই একই পরীক্ষার পুনরাবৃত্তি করলেন। তিনি আবার সেই ক্ষুধার্ত বিড়ালটিকে খাঁচার মধ্যে রাখলেন এবং বাইরে একটি খাবার রাখলেন এবং দেখা গেল যে বিড়ালটি বেশি সময় না নিয়ে খুব কম সময়ে ছিটকানিটি খুলে সে বাইরে বেরিয়ে এসে খাবারটি খাচ্ছে। বা এখান থেকে শিখন বলতে থর্নডাইক কি বুঝিয়েছিলেন? তিনি এটাই বুঝিয়েছিলেন যে বিড়াল যত প্রতিক্রিয়াই করছিল সেইগুলো কিন্তু প্রথম দিকে উদ্দীপকের সঙ্গে কিন্তু
জুড়ছিল না বা কানেক্ট হচ্ছিল না, এবং শেষে আলটিমেটলি একটা প্রতিক্রিয়া যেটা ছিটকানিতে আঘাত করা, সেই প্রতিক্রিয়ার সঙ্গে বাইরের যে স্টিমুলাস তার একটা কানেকশান সে করতে পারলো, এবং এই রকমভাবে বারবার রিপিট করতে করতে তার মধ্যে একটা অভ্যাস হয়ে গেছিলো, এবং পরবর্তীকালে যখনই বিড়ালটিকে খাঁচার মধ্যে ঢোকানো হচ্ছিল তখনই সঙ্গে সঙ্গে সে ছিটকানি খুলে বাইরে বেরিয়ে এসে খাবারটি খাচ্ছিল। অর্থাৎ এখানে আমরা দেখি যে প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শেখা। কোনো ব্যক্তি বা কোনো প্রাণী প্রথমেই যে শিখে যাবে তা কিন্তু নয়, সে প্রথমে প্রচেষ্টা করতে থাকে এবং ভুল করতে থাকে, এবং তার মাধ্যমে ভুল এবং প্রচেষ্টা এর মাধ্যমে সে কিন্তু কোনো কিছু শিখতে পারে। থর্নডাইকের পরীক্ষা থেকে শিখন সম্পর্কে কয়েকটি বিষয় উঠে আসে। সেগুলি হলো, প্রথমত, নির্দিষ্ট উদ্দীপকের জন্য নির্দিষ্ট প্রতিক্রিয়া দেখাতে গেলে অবশ্যই প্রাণীটিকে চেষ্টা করতে হবে। এখানে থর্নডাইক যখন বিড়ালটিকে খাঁচার মধ্যে ঢুকিয়ে দিলেন তখন বিড়ালটাকে ওখানে ঘুমিয়ে পড়েছিল? না, ঘুমায়নি। সে কিন্তু ছটফট করছিল, সে কিন্তু সক্রিয় হয়ে খাঁচাটাকে খোলার চেষ্টা করছিল। তাহলে শিখতে গেলে চেষ্টা করতে হবে, এটা 1 নম্বর বিষয়। 2 নম্বর, প্রাণী প্রতিক্রিয়া করলেই যে শিখন হবে তা নয়, কোন প্রতিক্রিয়াটি উদ্দীপকের সঙ্গে সম্পর্কিত সেটাই খুঁজে বার করতে হবে। অর্থাৎ যে বিড়ালটা ছটফট করছিল সেই প্রতিক্রিয়ার মাধ্যমে কিন্তু শিখন হয়নি। যখন সে দরজাতে আঘাত করলো বা ছিটকানিতে আঘাত করলো, সেই প্রতিক্রিয়াটাই কিন্তু সে পরে শিখলো এবং সেটাই উদ্দীপকের সঙ্গে কানেক্ট হলো। 3 নম্বর বিষয়, যে থর্নডাইকের মতে শিখন হলো সর্বদা ক্রমবর্ধমান বা ইনক্রিমেন্টাল, অর্থাৎ শিখন হঠাৎ করে পুরোপুরিভাবে ঘটে না, বরং ধীরে ধীরে আস্তে আস্তে একটার পর একটা শেখার মাধ্যমে ঘটে থাকে। 4 নম্বর বিষয়, থর্নডাইকের মতে শিখন ঘটে থাকে একেবারে যান্ত্রিকভাবে। এখানে প্রাণীর নিজস্ব চিন্তা ভাবনা ফলানোর কোনো জায়গাই নেই। অর্থাৎ এই 4টে বিষয় আমরা থর্নডাইকের পরীক্ষা থেকে কিন্তু দেখতে পাই বা থর্নডাইকের পরীক্ষা থেকে উঠে আসে। এরপরে থর্নডাইক কিছু নীতি বা সূত্রের কথা বলেছিলেন শিখন সম্পর্কে, যেগুলোকে আমরা লজ অফ লার্নিং হিসাবে চিনি। তার মধ্যে 3টি মুখ্য বা প্রধান সূত্র বা লগুলি হলো, প্রথমত প্রস্তুতির সূত্র বা ল অফ রেডিনেস, দ্বিতীয় ফল লাভের সূত্র ল অফ ইফেক্ট, তৃতীয় অনুশীলনের সূত্র ল অফ এক্সারসাইজ। ল অফ রেডিনেস মানে হলো যে কোনো কিছু শেখার জন্য দৈহিক ও মানসিক প্রস্তুতি থাকাটা খুবই দরকার। অর্থাৎ শ্রেণীকক্ষে যদি শিক্ষার্থীরা যদি এদিক ওদিক তাকিয়ে থাকে, তারা যদি মন না দেয়, তারা যদি প্রস্তুত না থাকে, তাহলে কিন্তু তারা শিখতে পারবে না। টিচার যাই পড়াক না কেন তারা কিন্তু শিখতে পারবে না। তো সেই কারণে যখন একজন শিক্ষক ক্লাসরুমে যায় তখন প্রথমে তাদেরকে একটু সময় দেওয়া উচিত, যে তারা যেন সেটেল হয়ে নেয় ভালো মতন, তারা যেন নিজ নিজ জায়গায় ভালো মতন বসে আগে প্রথমে তারা শিখনের জন্য যেন প্রস্তুত হয়। এরকম নয় যে কেউ হয়তো জল খাচ্ছে, কেউ খাবার খাচ্ছে, কেউ হয়তো এদিকে যাচ্ছে, কেউ হয়তো ওদিকে তাকিয়ে রয়েছে, এরকম নয়। তারা যেন পড়াশোনার জন্য প্রস্তুত থাকে। 2 নম্বর, ফল লাভের সূত্র বা ল অফ ইফেক্ট। উদ্দীপক ও প্রতিক্রিয়ার সংযোগের ফল যদি শিক্ষার্থীর কাছে সন্তোষজনক বা তৃপ্তিদায়ক হয় তবেই সংযোগটি শক্তিশালী হয়। থর্নডাইক যেটা করেছিলেন সেটা হলো, তিনি খাঁচার বাইরে একটি সুস্বাদু খাবার রেখেছিল যেটা বিড়ালের খুব পছন্দ ছিল। অর্থাৎ বিড়াল যে এত কষ্ট করলো তার ফল কি হতে পারে? অবশ্যই একটা সুস্বাদু খাবার। কিন্তু থর্নডাইক যদি ওই খাবারের বদলে যদি অন্য কিছু রাখতো, বা ধরো এমন কিছু খাবার রাখতো যেটা বিড়াল খায় না, তাহলে বিড়ালের শিখন কি সম্পূর্ণ হতো? না। বিড়াল কি সেইভাবে প্রতিক্রিয়া করতো? না, সেইভাবে প্রতিক্রিয়া করতো না। 3 নম্বর, অনুশীলনের সূত্র বা ল অফ এক্সারসাইজ। এই 2টো সূত্র রয়েছে, ব্যবহারের সূত্র বা ল অফ ইউজ এবং অব্যবহারের সূত্র। অর্থাৎ আমাদের শিখন যদি আমরা বারবার রিপিট করি তাহলে বা অনুশীলন করি তাহলে আমরা সেই জিনিসটা বা সেই শিখনটা আরও দৃঢ় হবে। আর যদি আমরা শিখনটাকে অনুশীলন করি না তাহলে সেই শিখনটা কিন্তু আমরা ভুলে যাব একসময়। অর্থাৎ উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে যদি সংযোগ বারবার স্থাপন করা হয় তাহলে আমাদের মধ্যে শিখনটি আরও দৃঢ় হবে। আর উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে যদি সংযোগ স্থাপন বারবার না করা হয়, অনেক দিন যদি গ্যাপ থাকে, তাহলে শিখনটা কিন্তু কার্যকরী হবে না। এবং এছাড়াও তিনি কয়েকটি গৌণ সূত্রের কথাও তিনি বলেছিলেন, সেগুলি হলো
ল অফ মাল্টিপল রেসপন্স টু দ্য সেম স্টিমুলাস, অর্থাৎ একই উদ্দীপকের প্রতি বহুমুখী প্রতিক্রিয়ার সূত্র, ল অফ মেন্টাল সেট অ্যাটিটিউড, অর্থাৎ মানসিক অবস্থার সূত্র, ল অফ পার্শিয়াল অ্যাক্টিভিটি, অর্থাৎ আংশিক প্রতিক্রিয়ার সূত্র, ল অফ অ্যাসিমিলেশন উপমানের সূত্র, ল অফ অ্যাসোসিয়েটিভ শিফটিং বা অনুষঙ্গমূলক সঞ্চালনের সূত্র। এরপরে আমরা দেখিনি যে থর্নডাইকের ট্রায়াল অ্যান্ড এরর থিওরির এডুকেশনাল ইমপ্লিকেশনস বা শিক্ষাক্ষেত্রে এর তাৎপর্য কী। প্রথমত, পাঠদান শুরু করার আগে ছাত্রছাত্রীদের মনোযোগ আকর্ষণ করা, যেই কথাটা এক্ষুনি আমি বলছিলাম, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। যে একজন শিক্ষক ক্লাসে এসে সঙ্গে সঙ্গে পড়ানো শুরু করে দিল, তা করলে হবে না। পড়ানো শুরু করার আগে তাকে দেখতে হবে যে ছেলেমেয়েরা প্রস্তুত কিনা, তারা টিচিংয়ের জন্য প্রস্তুত কিনা, সেটা আমাকে প্রথমে এনশিওর করতে হবে, নিশ্চিত করতে হবে। এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং এটা একটি গুরুত্বপূর্ণ অবদান বলা যেতে পারে থর্নডাইকের শিক্ষাক্ষেত্রে। এরপরে অনুশীলনের জন্য প্রয়োজনীয় সময় ও সুযোগ করে দেওয়া। আমরা এক্ষুনি দেখলাম যে কোনো শিখনকে যদি আমরা বারবার অনুশীলন করি তাহলে সেই শিখনটা আরও দৃঢ় থাকে, আর যদি কোনো শিখনকে আমরা অনুশীলন না করি দীর্ঘ সময় ধরে তাহলে সেই শিখনটি আমরা ভুলে যাই। তাই যতটা সম্ভব ছাত্রছাত্রীদের মধ্যে এই অনুশীলন বা এক্সারসাইজ করানো। 3 নম্বর, শিখনের অভিজ্ঞতাটি যেন আনন্দদায়ক হয়। ছাত্রছাত্রীদের যখন আমি শিক্ষাদান করছি তখন এই শিক্ষাদান করার মাধ্যমে তারা যেন ভালো একটা অভিজ্ঞতা যেন পায়, একটা আনন্দের অভিজ্ঞতা যেন তারা পায়, এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। নেক্সট, শিখতে গিয়ে তারা যদি কোনো রকম ভুল ভ্রান্তি করে ফেলে সেক্ষেত্রে তাদেরকে তিরস্কার করা চলবে না, বরং তাদের পাশে দাঁড়িয়ে সাহায্য করতে হবে। থর্নডাইক তো এই কথা মেনেই নিচ্ছে। আমরা প্রথমবারেই যে শিখি তা কিন্তু নয়, আমরা ভুল করতে করতে, প্রচেষ্টা করতে করতে আমরা শিখি। অর্থাৎ একটি ছেলে বা একটি মেয়ে সে তো ভুল করবেই শিখতে গিয়ে, তাই বলে শিক্ষক যদি তাকে সবসময় বকা দেয়, তাকে যদি ডিমোটিভেট করে, তাহলে সেই শিক্ষার্থী তো ইনফিরিয়ার ফিলিং করবে, হীনমন্যতা বোধ তার মধ্যে আসবে। তাই সবসময় ছেলে মেয়েদেরকে উৎসাহ দিতে হবে এবং তারা ভুল করলেও তাদেরকে সেই ভুলটাকে উপেক্ষা করে কিভাবে তারা সঠিক কাজ করতে পারে সেই দিকে সাহায্য করতে হবে। এটাই হলো শিক্ষকের একটা অন্যতম বা প্রধান কাজ। নেক্সট, পাঠ্য বিষয়বস্তুকে কাঠিন্যের ক্রমানুসারে সাজিয়ে তারপর উপস্থাপন করতে হবে। অর্থাৎ এখানে প্রথমেই যে শিক্ষার্থীকে কঠিন একটা বিষয় দিয়ে দিলাম তা নয়, প্রথমে সহজ থেকে আমাকে শুরু করতে হবে, সহজ থেকে কঠিনের দিকে শুরু করতে হবে, তাহলে এই শিখনটা সে করতে পারবে বা ভালো করে হবে ছাত্রছাত্রীদের মধ্যে। তো এই নীতিগুলো পালন করতে হবে। তো আমরা থর্নডাইকের থিওরি থেকে শিক্ষাক্ষেত্রে এই কয়েকটা বিষয়গুলো আমরা প্রয়োগ করতে পারি এবং আমাদের শিক্ষাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি, আকর্ষণীয় করতে পারি এবং শিক্ষাদানের যে প্রক্রিয়া সেটাকে আরও ভালো করতে পারি। এরপরে যে থিওরি আমরা দেখে নেব সেটা হলো কন্ডিশনিং থিওরি বা থিওরি অফ কন্ডিশনিং বা শিখনের অনুবর্তন তত্ত্ব। অনুবর্তন বা কন্ডিশনিং কাকে বলে সেটা আমাকে প্রথমে জেনে নিতে হবে। এখানে মনোবিদ ড্রিভার বলেছিলেন, স্বাভাবিক উদ্দীপক ছাড়া অন্য কোনো উদ্দীপক বা বস্তু বা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটানোর প্রক্রিয়ার হলো মনোবিদ ড্রিভার বলেছিলেন, স্বাভাবিক উদ্দীপক ছাড়া অন্য কোনো উদ্দীপক, বস্তু বা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটানোর প্রতিক্রিয়া হলো অনুবর্তন বা কন্ডিশনিং। মনোবিদ ড্রিভার বলেছিলেন, স্বাভাবিক উদ্দীপক ছাড়া অন্য কোনো উদ্দীপক, বস্তু বা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটানোর প্রক্রিয়াই হলো অনুবর্তন বা কন্ডিশনিং। একটি উদাহরণ দেওয়া যেতে পারে যে একটু পরেই আমরা দেখতে পারবো প্যাভলভের একটি থিওরিতে, যে খাবার দিলে কুকুরের লালাক্ষরণ হয়, এটা তো স্বাভাবিক, কিন্তু ঘন্টা বাজালে কুকুরের কি লালাক্ষরণ হয়? এটা কি সম্ভব? এটা অস্বাভাবিক লাগছে না? এটাই হচ্ছে কন্ডিশনিং, যে স্বাভাবিক উদ্দীপক মানে খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে যদি আমি একটা কৃত্রিম উদ্দীপক যদি উপস্থাপন করি, যেটা বেল বা ঘণ্টাধ্বনি, সেটা যদি আমি উপস্থাপন করি তাহলে পরবর্তীকালে দেখা যাবে যে শুধু বেল বাজিয়েই আমি কুকুরের লালাক্ষরণ, যেটা কুকুরের স্বাভাবিক আচরণ বা পরবর্তীকালে অনুবর্তিত আচরণ আমরা বলছি,
সেই আচরণটা আমরা বার করতে পারি। এইটাকেই কিন্তু আমরা বলি অনুবর্তন। অনুবর্তন প্রক্রিয়াটি দু ধরনের হতে পারে, একটি ক্লাসিক্যাল কন্ডিশনিং, প্রাচীন অনুবর্তন বা নিষ্ক্রিয় অনুবর্তন যা প্যাভলভ দিয়েছেন, আর 2 নম্বর হলো অপারেন্ট কন্ডিশনিং, সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট অনুবর্তন যা স্কিনার দিয়েছিলেন। প্রথমে আমরা প্যাভলভের থিওরিটি আলোচনা করি। তার থিওরিকে আমরা বলে থাকি ক্লাসিক্যাল কন্ডিশনিং বা প্রাচীন অনুবর্তনের তত্ত্ব। তিনি একজন শারীরবিদ ছিলেন, শারীরবিদ্যায় তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, এবং তিনি যেটা বলেছিলেন যে যদি কোনো স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে বা তার ঠিক আগে একটি কৃত্রিম উদ্দীপক বারবার উপস্থাপন করা হয়, তখন ওই স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে কৃত্রিম উদ্দীপকের দৃঢ় সম্পর্ক তৈরি হবে, অর্থাৎ তখন স্বাভাবিক উদ্দীপক ছাড়াই ওই কৃত্রিম উদ্দীপক স্বাভাবিক প্রক্রিয়াটি ঘটাতে সমর্থ হবে। এখানে প্যাভলভ তিনি একটি পরীক্ষা করার আগে তিনি লক্ষ্য করেছিলেন যে যেহেতু তিনি একজন শারীরবিদ ছিলেন, তিনি একটি কুকুর নিয়ে গবেষণা করছিলেন, এবং দেখা গেল যে ওই কুকুরটাকে যে খাবার দিতে আসে প্রতিদিন, তার বা হাঁটার আওয়াজ শুনেই কুকুরটি লালাক্ষরণ করতে শুরু করলো। তখন প্যাভলভের একটু খটকা লাগলো যে কি ব্যাপার, পায়ের শব্দ ধ্বনি শুনে কুকুরের লালাক্ষরণ হচ্ছে, ব্যাপারটা কি? এই কৌতূহল থেকেই তিনি শিক্ষা সম্পর্কে তার গবেষণা শুরু করেছিলেন এবং শিক্ষার একটি তত্ত্ব তিনি দিয়েছিলেন। তার যে পরীক্ষাটি ছিল, সেই পরীক্ষাতে তিনি যেটা করেছিলেন সেটা হলো যে স্বাভাবিক উদ্দীপক তিনি দিয়েছিলেন প্রথমে, যেটাকে আমরা বলে থাকি ইউসিএস বা আনকন্ডিশনাল স্টিমুলাস, যেটা ফুড বা খাবার, এবং খাবার দেওয়ার পরে দেখা যাচ্ছে তার স্বাভাবিক প্রতিক্রিয়া হচ্ছে, কুকুরের স্বাভাবিক প্রতিক্রিয়া হচ্ছে, বা সেটাকে আমরা বলছি ইউসিআর বা আনকন্ডিশনাল রেসপন্স বা স্যালাইভা বা লালাক্ষরণ হচ্ছে। পরবর্তীকালে তিনি যেটা করলেন সেটা হলো ঘন্টার ধ্বনি বাজালেন, যেটাকে আমরা বলছি কন্ডিশন স্টিমুলাস বেল, এবং বাজানোর কিছু সেকেন্ড পরেই তিনি স্বাভাবিক উদ্দীপক বা ইউসিএসটি তিনি দিলেন, এবং দেখা যাচ্ছে যে তখনও কুকুরের লালাক্ষরণ হচ্ছে। এবং এই রকম কয়েকবার বা কয়েকদিন তিনি রিপিট করে পরবর্তীকালে যখন তিনি ঘন্টাটা শুধু বাজাচ্ছেন, খাবার দিচ্ছেন না, তখন দেখা যাচ্ছে যে কুকুরের মধ্যে কিন্তু সেই লালাক্ষরণ হচ্ছে। এই যে লালাক্ষরণ হচ্ছে, এটাকে আমরা স্বাভাবিক প্রতিক্রিয়া বলতে পারি, বা এখন আমরা বলতে পারি অনুবর্তিত প্রতিক্রিয়া। তো এইরকমভাবে তিনি তার পরীক্ষা করে শিখন সম্পর্কে বিভিন্ন মতবাদ তিনি দিয়েছিলেন, এবং কয়েকটি বিষয় প্যাভলভের থিওরি থেকে বা পরীক্ষা থেকে আমরা লক্ষ্য করতে পারি। সেইগুলি হলো প্রথমত ইন্টেন্সিটি, তীব্রতা বা প্রবলতা। এখানে এটাই বলা হচ্ছে যে উদ্দীপক যত তীব্র বা প্রবল হবে, প্রক্রিয়াও তত দ্রুত হবে। অর্থাৎ এখানে উদ্দীপক বলতে আমরা দু রকমের উদ্দীপক দেখলাম, একটি হলো স্বাভাবিক, আরেকটি হলো কৃত্রিম। অর্থাৎ স্বাভাবিক উদ্দীপক যত তীব্র বা প্রবল হবে, অর্থাৎ এমন কিছু খাবার রাখা হলো যেটা কুকুর পছন্দ করে না, বা অন্য কোনো জিনিস রাখা হলো, তখন কি কুকুরের মধ্যে লালাক্ষরণ হবে, বা তখন কি কন্ডিশনিং হবে? তখন কিন্তু কন্ডিশনিং হবে না। বা আমি যদি ঘন্টার ধ্বনি যদি আস্তে আস্তে বাজাই, যেটা শোনা না যায়, তাহলে কি অনুবর্তন হবে? না, তখন কিন্তু কন্ডিশনিং কিন্তু হবে না। অর্থাৎ উদ্দীপক যত তীব্র এবং প্রবল হবে, যদি আমি সেখানে খাবারের বদলে যদি খাবারের জায়গায় যদি আমি একটা মাংসের টুকরো রাখি এবং বেলটাও যদি আমি জোরে বাজাই, তাহলে কিন্তু কন্ডিশনিং হতে সুবিধা হবে কুকুরের পক্ষে। এরপর এক্সটিংশন, অপনুবর্তন। অর্থাৎ দীর্ঘ সময় ধরে যদি এটা করা হয় যে আমি বেল বাজাচ্ছি কিন্তু কুকুরকে কিছু খেতে দিচ্ছে না, তাহলে দেখা যাবে যে কুকুরটি কিন্তু আর লালাক্ষরণ করবে না, সে কিন্তু আর লালাক্ষরণ করবে না, কারণ সে এখন বুঝে গেছে যে বেল বাজালে যে খাবার আসে না, অর্থাৎ বেল বাজানোর সাথে খাবারের কোনো সম্পর্ক নেই। স্পন্টিনিয়াস রিকভারি অফ কন্ডিশনিং বা অনুবর্তনের স্বতঃস্ফূর্ত প্রত্যাবর্তন। কিছুদিন পরে যদি আবার কুকুরকে বেল বাজিয়ে খাবার দেওয়ার ব্যাপারটা যদি শুরু করি, তাহলে দেখা যাবে যে আবার কুকুরটি লালাক্ষরণ করছে। অর্থাৎ এখানে আমরা যেটা বুঝলাম যে কুকুরটি যেটা শিখেছিল যে আচরণের পরিবর্তন, সেটা কিন্তু সে ভুলে যায়নি, সেই শিখনটা কিন্তু কুকুরের মধ্যে অন্তর্নিহিত বা সুপ্ত অবস্থায় ছিল। এরপরে হলো বাধা দান বা ইনহিবিশন। অর্থাৎ যদি
কৃত্রিম উদ্দীপক দেওয়ার সময় বা ঘন্টা দেওয়ার সময় যদি কোনো বাধা দান পায় কুকুরটি, অর্থাৎ যদি অন্য কোথাও ধরো আওয়াজ হলো খুব জোরে, যেখানে কুকুরের মনোযোগটা ওই দিকে চলে গেল, এরকম যদি হয়ে থাকে তাহলে কিন্তু সেখানে অনুবর্তন ঘটবে না। এরপরে জেনারেলাইজেশন বা সাধারণীকরণ, অর্থাৎ এখানে এটাই বলা হচ্ছে যে যদি একবার বেল বাজানো হয় বা দুবার বা তিনবার চারবার, তাহলেও কিন্তু কুকুরটি লালনপালন করবে। বা বেলের বদলে যদি আমি লাইট জ্বালাই, লাইট দিয়ে যদি আমি কন্ডিশনিং করাই, তাহলেও কিন্তু কুকুরের মধ্যে কন্ডিশনিং হবে। তো এই কয়েকটা বিষয় আমরা দেখতে পাই প্যাভলভের থিওরিতে। এখানে আর একটা বিষয় আমরা দেখে নিই, সেটা হলো টেম্পোরাল রিলেশনশিপ বিটুইন সিএস অ্যান্ড ইউসিএস, অর্থাৎ কত সময়ের পরে বা কখন আমি কৃত্রিম এবং স্বাভাবিক উদ্দীপক দেব। এখানে চিত্রতে আমরা দেখতে পাচ্ছি যে দু রকমের লাইন রয়েছে, একটা হচ্ছে বেগুনি আর একটা হচ্ছে পিঙ্ক কালার। তো বেগুনি কালারটি হলো ইউসিএস বা ফুড, স্বাভাবিক উদ্দীপক, আর লাল কালারটি হলো সিএস, কন্ডিশনড স্টিমুলাস বা বেল। তো প্রথম টেম্পোরাল রিলেশনশিপটা আমরা দেখি যে সাইমালটেনিয়াস কন্ডিশনিং, অর্থাৎ আমি যখনই আমি বেল বাজাচ্ছি সেই মুহূর্তেই আমি খাবারও দিচ্ছি, এরকম যদি করে থাকি তখন সেটাকে আমরা বলে থাকি সাইমালটেনিয়াস কন্ডিশনিং। তারপরে ডিলেড কন্ডিশনিং, অর্থাৎ আমি প্রথমে আমি বেল বাজাচ্ছি এবং তার 1-2 সেকেন্ড পরে আমি খাবার দিচ্ছি তাকে, এটাকে বলা হয় ডিলেড কন্ডিশনিং। তারপরে ট্রেস কন্ডিশনিং, মানে হলো যে আমি অনেকক্ষণ আগে বেল বাজালাম, তারপরে গিয়ে আমি খাবারটা দিলাম। এখানে কি কন্ডিশনিং হবে? হয়তো কুকুরটি ভুলেই যাবে যে কখন বেল বেজেছিল এবং কখন খাবার আসছে, সে হয়তো সম্পর্ক দেখতেই পাবে না এই দুটোর মধ্যে যে সম্পর্ক রয়েছে। তাই ট্রেস কন্ডিশনিংটা কিন্তু অতটা প্রভাবশালী বা কার্যকরী নয়। এরপরে রয়েছে ব্যাকওয়ার্ড কন্ডিশনিং, অর্থাৎ প্রথমে আমি খাবার দিলাম তারপরে বেল বাজালাম, এরকম করলে কিন্তু কোনো রকম অনুবর্তনই হবে না। তাই আমরা দেখতে পাই যে যদি কোনো সময় অনুবর্তন বা কন্ডিশনিং করাতে হয় বা কন্ডিশনিংয়ের মাধ্যমে যদি শিখি আমরা, তখন আমরা দেখি যে বা ডিলেড কন্ডিশনিংটাই কিন্তু সবথেকে কার্যকরী। এরপরে আমরা দেখে নেব প্যাভলভের ক্লাসিক্যাল কন্ডিশনিংয়ের কিছু এডুকেশনাল সিগনিফিক্যান্স বা শিক্ষাক্ষেত্রে তাৎপর্য কী। প্রথমত উত্তম অভ্যাস গঠন করা। যারা হোস্টেলে বা বোর্ডিংয়ে পড়েছে তারা ভালো করে জানে যে কখন ঘন্টা পড়লে তাকে ব্রাশ করতে হবে, উঠতে হবে বা এই কাজটা করতে হবে, সেগুলো তারা ভালো করে জানে। বা আমরা স্কুলেও আমরা দেখেছি যে কিভাবে আমরা ডিসিপ্লিন মেনটেন করব, যে কটা ঘন্টা পড়লে আমরা বাড়ি যাব, কটা ঘন্টা পড়লে 2টো পিরিয়ড হলো, 3টে পিরিয়ড হলো, কটা ঘন্টা পড়লে আমরা টিফিন করতে যাব, এইগুলো আমরা এই কন্ডিশনিংয়ের মাধ্যমেই করে নিই এবং অবাঞ্ছিত অভ্যাস দূরীকরণ করতে পারি বা কোনো অনুবর্তিত ভয় বা আবেগ থেকে মুক্তও করা যেতে পারে। তারপরে প্রাণীদের প্রশিক্ষণ, অর্থাৎ আমরা সার্কাসে যে সমস্ত প্রাণীদেরকে দেখি তারা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস তারা করছে, এগুলো কিন্তু ক্লাসিক্যাল কন্ডিশনিং মাধ্যমেই হয়। এরপরে ভাষা শেখার ক্ষেত্রে, বিভিন্ন ভাষা শেখার ক্ষেত্রেও কিন্তু আমরা ক্লাসিক্যাল কন্ডিশনিং ব্যবহার করে থাকি। তো এইভাবে আমরা দেখতে পাই যে প্যাভলভের থিওরিরও কিন্তু কয়েকটা শিক্ষাক্ষেত্রে তাৎপর্য রয়েছে এবং সেগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং শিক্ষাক্ষেত্রে এইগুলো আমরা ব্যবহার করে আমরা শিক্ষার আরও উন্নতি করতে পারি। এর পরের যে থিওরিটি আমরা আলোচনা করব সেটি হলো স্কিনারের অপারেন্ট কন্ডিশনিং থিওরি অফ লার্নিং বা স্কিনারের সক্রিয় অনুবর্তনের তত্ত্ব। স্কিনার আমাদের আচরণকে দুভাগে ভাগ করেছিলেন, একটি রেসপন্ডেন্ট এবং আরেকটি হলো অপারেন্ট। রেসপন্ডেন্ট প্রতিক্রিয়া মানে সেই প্রতিক্রিয়া যেগুলি কোনো নির্দিষ্ট উদ্দীপকের সঙ্গে স্বাভাবিকভাবে জুড়ে থাকে, অর্থাৎ কোনো খাবার দিলে কুকুরের লালাক্ষরণ, এক্ষেত্রে তো লালাক্ষরণ হবেই, কারণ খাবারের সঙ্গে কুকুরের লালাক্ষরণ স্বাভাবিকভাবে জুড়ে রয়েছে, এটা সহজাত, এটার জন্য শিখতে হয় না। কিন্তু আরেক ধরনের আচরণের কথা স্কিনার বলেছিলেন, সেটি হলো অপারেন্ট আচরণ, যেটি কিনা ইচ্ছাকৃত এবং কোনো উদ্দেশ্য পূরণ করার জন্য প্রতিক্রিয়া করা। এখানে আমরা একটু পরে পরীক্ষাতে দেখতে পারবো যে স্কিনার বক্সে যে ইঁদুরটা ছিল সেই ইঁদুরটি কিন্তু কোনো একটা নির্দিষ্ট উদ্দেশ্য পূরণ করার জন্যই কিন্তু ছোটাছুটি করছিল এবং আচরণের ফলাফলের উপর নির্ভর করে, অর্থাৎ কোনো একটি আচরণের ফলাফল কি হচ্ছে তার উপরেই ডিপেন্ড করে সেই আচরণটা সে আবার রিপিট করবে কি রিপিট করবে না। এই ধরনের আচরণকে আমরা বলে থাকি অপারেন্ট আচরণ। তিনি তার গবেষণায় দেখলেন যে যে সমস্ত প্রতিক্রিয়ার ফলাফল আনন্দদায়ক বা প্রাণীর উদ্দেশ্য পূরণ করতে সাহায্য করছে, সেই ধরনের প্রতিক্রিয়া
পুনরাবৃত্তি করার সম্ভাবনা তত বেশি। তার এই তত্ত্বটি তিনি একটি পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেছিলেন। তিনি যেটা করেছিলেন, তিনি একটি স্কিনার বক্স তৈরি করেছিলেন এবং সেখানে একটি ক্ষুধার্ত ইঁদুরকে তিনি রেখেছিলেন। স্কিনার বক্সের একটি বৈশিষ্ট্য হলো যে সেখানে স্পিকার আছে, বাটন আছে, এমন একটা বাটন আছে যেখানে প্রেস করলেই একটি ট্রেতে একটি খাবারের দানা এসে উপস্থিত হয়। এবং যখন স্কিনার একটি ক্ষুধার্ত ইঁদুরকে যখন ওই বক্সের মধ্যে ঢুকালো, তখন ইঁদুরটি এদিক ওদিক ছটফট করতে করতে ওই বোতামে টিপ দিল এবং সঙ্গে সঙ্গে সেই ট্রেতে একটি খাবারের দানা এসে উপস্থিত হলো। এবং দেখা গেল যে ইঁদুরটি বারবার ওই বোতামটি প্রেস করছে যাতে বারবার খাবারটি আসে এবং খেতে পারে। ও ঠিক এই ব্যাপারটা ওর খুব মজা লাগছে এবং এই ব্যাপারটাতে ও খুব ইন্টারেস্টেড। আরও একটি তিনি পরীক্ষা করেছিলেন, সেটি হলো কোনো একটি পায়রাকে নিয়ে। পায়রা কোনো নির্দিষ্ট একটি বোতামে যতবার ঠোকর মারছে ততবার একটি দানা সে পেয়ে যাচ্ছে। তো তাই পায়রাটি ইচ্ছাকৃতভাবেই সে বোতামটি প্রেস করছে এবং সে দানা পাচ্ছে এবং খাচ্ছে। তো এই পরীক্ষাগুলি থেকে স্কিনার যেই সিদ্ধান্তে আসলেন সেটি হলো অপারেন্ট আচরণের পর যদি শক্তিদায়ী উদ্দীপক দেওয়া যায় তাহলে অপারেন্ট আচরণটি পুনর্বার ঘটার সম্ভাবনা থাকে। এই পরীক্ষাটিতে খাবারের দানা হলো রিইনফোর্সমেন্ট বা শক্তিদায়ী উদ্দীপক, যা প্রাণীটির অপারেন্ট আচরণের পুনরাবৃত্তি ঘটাতে সাহায্য করছে। অপারেন্ট আচরণ মানে এই পরীক্ষা অনুযায়ী বোতাম চাপ দেওয়া। যেহেতু আমরা এখানে নতুন একটি শব্দ পেলাম, সেটা হচ্ছে শক্তিদায়ক উদ্দীপক বা শক্তিদায়ী উদ্দীপক বা রিইনফোর্সমেন্ট। এখন দেখে নেওয়া যাক যে এটার মানেটা কী। অর্থাৎ যে কোনো উদ্দীপক যা একটি প্রতিক্রিয়া বা আচরণের সম্ভাব্যতাকে বাড়িয়ে তোলে তাই হলো শক্তিদায়ী বা শক্তিদায়ক উদ্দীপক। দু রকমের রিইনফোর্সমেন্ট হতে পারে, একটি হলো পজিটিভ বা ধনাত্মক, আর একটি হলো নেগেটিভ বা ঋণাত্মক। পজিটিভ রিইনফোর্সমেন্ট মানে এটি এমন একটি উদ্দীপক যার উপস্থিতি প্রাণীটি পছন্দ করে এবং এর ফলে তার উদ্দেশ্য সাধন হয় এবং সে অপারেন্ট আচরণটি বারবার করতে থাকে। স্কিনারের পরীক্ষা থেকে আমরা দেখলাম যে ইঁদুরের খাবার দানাটি পছন্দ ছিল এবং সে খাচ্ছিল, তাই খাবারের দানা এটি হলো পজিটিভ রিইনফোর্সমেন্ট, যেটা বারবার ইঁদুরটাকে বাধ্য করছিল যে সে যেন বোতামে চাপ দেয়। নেগেটিভ রিইনফোর্সমেন্ট মানে কোনো অপ্রীতিকর উদ্দীপককে তুলে নেওয়া যাতে অপারেন্ট আচরণটি বারবার রিপিট হতে থাকে। অর্থাৎ বা একটি উদাহরণ দেওয়া যেতে পারে যে গাড়িতে যখন আমরা বসি, সিট বেল্ট যতক্ষণ না আমরা লাগাই ততক্ষণ কিন্তু একটা বিপ বিপ আওয়াজ চলতেই থাকে, বিরক্তকর। তাই যখন আমরা সিট বেল্টটা লাগাই তখন বিপ বিপ আওয়াজটা কমে যায়, বন্ধ হয়ে যায়। এটা কিন্তু নেগেটিভ রিইনফোর্সমেন্টের একটি উদাহরণ। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে দু রকমের রিইনফোর্সমেন্ট আমরা দেখতে পাই, একটা পজিটিভ, একটা নেগেটিভ রিইনফোর্সমেন্ট। এবং পজিটিভ রিইনফোর্সমেন্ট বা এই ধরনের রিইনফোর্সমেন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের শিক্ষাক্ষেত্রে। যদি একজন শিক্ষক যদি কোনো শিক্ষার্থীকে বলে যে তুমি একটা অঙ্ক সঠিকভাবে করো, আমি তোমাকে একটা চকলেট খাওয়াবো, তাহলে কিন্তু সত্যিই সেই শিক্ষার্থী কিন্তু আনন্দের সঙ্গে এবং মোটিভেটেড হয়ে সে কিন্তু অঙ্কটা করতে থাকে। এবং ঠিক অপোজিটভাবে আরেকটি কনসেপ্ট আমরা আলোচনা করতে পারি একেবারে রিইনফোর্সমেন্টের বিপরীত হিসাবে, সেটা হলো পানিশমেন্ট। রিইনফোর্সমেন্ট সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক, যাই হোক না কেন, সেটা কিন্তু শিশুর আচরণকে বারবার পুনরাবৃত্তি ঘটাতে সাহায্য করে, সে আচরণকে বার করতে সাহায্য করে। কিন্তু পানিশমেন্ট ব্যক্তির বা শিশুর আচরণকে আরও দাবিয়ে দেয়। পানিশমেন্টের মাধ্যমে শিশুর মধ্যে কিন্তু একটি রাগ বা ক্ষোভ মানসিকভাবে সঞ্চয় হয়ে যায়। এরপরে যেই টপিকটি আমরা দেখে নেব সেটা হলো স্কিনার্স অপারেন্ট কন্ডিশনিং থিওরির যে শেডিউলস অফ রিইনফোর্সমেন্ট। অর্থাৎ আমি কখন রিইনফোর্সমেন্ট দেব। প্রথম হচ্ছে কন্টিনিউয়াস বা নিরবিচ্ছিন্ন শিডিউল, অর্থাৎ প্রতিবার একটি সঠিক উত্তরের জন্য প্রতিবার একটি শক্তিদায়ী উদ্দীপক দেওয়া। অর্থাৎ প্রত্যেকবার একটি স্টুডেন্ট সঠিক অঙ্ক করছে এবং প্রত্যেকবার তাকে আমি একটি চকলেট দিচ্ছি। এরকম যদি করি তাহলে কিন্তু রেসপন্স রেটটা কিন্তু স্লো হয় এবং এক্সটিংশন রেট বা বিলোপটা কিন্তু ফাস্ট হয়। কারণ সে তো জানেই যে আমি অঙ্ক ঠিক করলে আমি তো চকলেট পাবোই। ওকে, এখন আমার পেটটা ভর্তি আছে, অতএব আমি এখন অঙ্ক করব না, আমার এখন চকলেটের দরকার নেই। এরকম ধরনের মানসিকতাও কিন্তু শিক্ষার্থীর মধ্যে আসতে পারে। সেই কারণে রেসপন্স রেটটা স্লো এবং
এক্সটিংশন রেটটা কিন্তু ফাস্ট। এরপরে আছে ফিক্সড রেশিও, অর্থাৎ নির্দিষ্ট অনুপাত ভিত্তিক। একটি নির্দিষ্ট পরিমাণ সঠিক উত্তরের জন্য একটি শক্তিদায়ী উদ্দীপক দেওয়া। অর্থাৎ আমি শিক্ষার্থীকে বলছি যে 3টি সঠিক উত্তরের জন্য তোমরা 1টি করে চকলেট পাবে। এর রেসপন্স রেটটা ফাস্ট এবং এক্সটিংশন রেটটাও কিন্তু মিডিয়াম। অর্থাৎ তখন শিক্ষার্থীরা চেষ্টা করবে যে কখন আমার 3টে অঙ্ক হবে যাতে আমি একটা চকলেট পেতে পারি, তাড়াতাড়ি করে করি। তো সেই ক্ষেত্রে রেসপন্স রেটটা ফাস্ট এবং এক্সটিংশন রেটটা কিন্তু মিডিয়াম। এরপরে ভেরিয়েবল রেশিও, অর্থাৎ পরিবর্তনীয় অনুপাত ভিত্তিক। অর্থাৎ পরিবর্তনীয় পরিমাণ সঠিক উত্তরের জন্য একটি শক্তিদায়ী উদ্দীপক দেওয়া। অর্থাৎ আমি স্টুডেন্টদেরকে বললাম যে তোমরা অঙ্ক করতে থাকো, যদি 2টো অঙ্ক করো তাহলে আমি চকলেট দিতে পারি, বা 3টে করলেও আমি দিতে পারি, 5টা অঙ্ক করলেও আমি দিতে পারি। এটা আমার উপর ডিপেন্ড করছে, যখন ইচ্ছা আমি দিতে পারি। কিন্তু কোনো বাধা ধরা নিয়ম নেই যে 2টো করলেই পাবে তুমি, সেটা 3টে করলেও পেতে পারো, 4টে করলেও পেতে পারো। তো এরকম ধরনের যদি হয়ে থাকে শিডিউলস অফ রিইনফোর্সমেন্ট, তাহলে রেসপন্স রেটটা কিন্তু ফাস্ট হয় এবং এক্সটিংশন রেটটা কিন্তু স্লো হয়। কারণ স্টুডেন্টরা ভাববে যে হয়তো 4টে অঙ্ক করলে আমি একটা চকলেট পেতে পারি, 4টের পর যখন পেলো না তখন ভাবে যে হ্যাঁ 5টা অঙ্ক করে হয়তো এবার হয়তো নিশ্চয়ই দেবে। যদি না পাই তখন 6টা অঙ্ক করে, হয়তো 6টা অঙ্ক করলে হয়তো এবার পেতেই পারি আমি। তো এরকমভাবে রেসপন্স রেটটা খুব ফাস্ট এবং সেই কারণে এক্সটিংশন রেটটাও কিন্তু স্লো। তারপরে আসে কি ফিক্সড ইন্টারভাল বা নির্দিষ্ট সময় ভিত্তিক। একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে শক্তিদায়ী উদ্দীপক দেওয়া। অর্থাৎ আমি বললাম যে তোমরা অঙ্ক করতে থাকো, প্রতি 5 মিনিট অন্তর অন্তর আমি তোমাদের চকলেট দেবো। এরকম যদি হয়ে থাকে তাহলে কিন্তু রেসপন্স রেট মিডিয়াম এবং এক্সটিংশন রেটটা কিন্তু মিডিয়াম। তারপরে যে অনুসূচি রয়েছে সেটা হলো ভেরিয়েবল ইন্টারভাল, অর্থাৎ পরিবর্তনীয় সময় ভিত্তিক। অর্থাৎ পরিবর্তনীয় সময়ের ব্যবধানে শক্তিদায়ী উদ্দীপক ব্যবহার করা। অর্থাৎ আমি বলছি না যে কোনো নির্দিষ্ট কোনো সময় নেই যে 5 মিনিট বা 10 মিনিট পরেই তুমি চকলেট পাবে, এরকম কোনো ব্যাপার নয়। তুমি 5 মিনিট পরেও পেতে পারো বা 10 মিনিট পরেও চকলেট পেতে পারো, এটা আমার উপর ডিপেন্ড করছে। তো এরকম যদি হয় তাহলে সেখানেও কিন্তু আমরা দেখতে পাই রেসপন্স রেটটা কিন্তু ফাস্ট এবং এক্সটিংশন রেটটা কিন্তু স্লো। তাই আমরা দেখে নিলাম যে এখানে কত রকমের রিইনফোর্সমেন্টের অনুসূচি হতে পারে এবং কোনগুলো কার্যকরী নয়। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভেরিয়েবল রেশিও এই নীতি স্মরণ করে যদি আমরা রিইনফোর্সমেন্ট দিই, বা ভেরিয়েবল ইন্টারভাল এই ধরনের নীতি অনুসরণ করে যদি আমরা রিইনফোর্সমেন্ট দিই, তাহলে কিন্তু আমাদের কিন্তু কন্ডিশনিংটা কিন্তু আরও স্ট্রং হবে, শিখনটা কিন্তু আরও স্ট্রং হবে। এরপরে রূপায়ণ বা শেপিং। স্কিনারের অপারেন্ট অনুবর্তনের কৌশলটি ব্যবহার করে কোনো প্রাণীর বা ব্যক্তির মধ্যে নির্দিষ্ট আচরণ গড়ে তোলা যেতে পারে। সুপরিকল্পিতভাবে যদি শক্তিদায়ী উদ্দীপককে সাজানো যায় তাহলে প্রাণী বা ব্যক্তির মধ্যে কাঙ্ক্ষিত আচরণ গড়ে উঠবে। যদি একটি পায়রাকে যদি আমি চাই সে যেন গোল করে ঘুরুক, তখন আমি কি করব না, আমি খাবারের দানা গোল করে ছড়াবো যাতে পায়রাটি গোল করে ঘুরতে পারে, ওই দানাগুলোকে খাওয়ার মাধ্যমে গোল করে ঘুরতে পারে। তো আমি রিইনফোর্সমেন্ট ব্যবহার করে আমি প্রাণীর মধ্যে বা ব্যক্তির মধ্যে একটা নির্দিষ্ট আচরণ আমি তৈরি করলাম। এটাকেই আমরা বলে থাকি শেপিং অফ আওয়ার বিহেভিয়ার। এছাড়াও কোনো কঠিন কাজকে যদি আমি ছোট ছোট ভাগে ভাগ করে শক্তিদায়ী উদ্দীপকগুলোকে ব্যবহার করে কোনো প্রাণী বা ব্যক্তির মধ্যে সেই কঠিন আচরণ গড়ে তোলা যেতে পারে। অর্থাৎ কোনো কঠিন কাজকে আমি বিভিন্ন ছোট ছোট কাজে আমি বিভক্ত করলাম স্টেজ ওয়াইজ, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, এবং প্রত্যেকটা স্টেজের শেষে আমি কিছু না কিছু রিইনফোর্সমেন্ট দিচ্ছি। এইভাবেও কিন্তু যদি একটা বড় কাজকে যদি আমি বিভিন্ন ভাগে ভাগ করে দিই তাহলে কিন্তু আমি একটা নির্দিষ্ট আচরণ শিক্ষার্থীদের মধ্যে নিয়ে আসতে পারি। স্কিনারের কয়েকটি শিক্ষাক্ষেত্রে গুরুত্ব রয়েছে বা এডুকেশনাল ইমপ্লিকেশনস আছে যেগুলো আমরা দেখতে পাই। সেটা হলো প্রথমত রিইনফোর্সমেন্ট স্কিনারের কিন্তু একটা বিশাল বড় অবদান শিক্ষাক্ষেত্রে। রিইনফোর্সমেন্টের মাধ্যমে আমরা কিন্তু কোনো শিক্ষার্থীর আচরণ বারবার রিপিট করাতে পারি এবং একটা পার্টিকুলার অভ্যাস তার মধ্যে গঠন করতে পারি এবং তার মধ্যে শিখনের প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারি। সত্যিই তো, যদি শিক্ষাদানের সময় যদি আমি ছোট ছোট পুরস্কার দিই ছেলে মেয়েদেরকে
ধরো কেউ হয়তো খুব ভালো উত্তর দিল ক্লাসরুমে, আমি তাকে সবার সামনে প্রশংসা করলাম, তাহলে সেই ছেলেটার কি ফিলিং হবে? সে একটু মোটিভেটেড ফিল করবে, সে বারবার উত্তর, পরবর্তীকালে যখনই আমি ক্লাসে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করব সে উত্তর দেওয়ার চেষ্টা করবে। তাই রিইনফোর্সমেন্ট এটা শিক্ষাক্ষেত্রে বিশাল বড় একটি অবদান। এরকমই রিইনফোর্সমেন্টেরই কাছাকাছি একটি টেকনিক রয়েছে, সেটাকে আমরা বলে থাকি প্রিম্যাক কৌশল, বা ডেভিড প্রিম্যাক 1965 খ্রিস্টাব্দে তিনি এই কৌশলটি তৈরি করেছিলেন। যদিও এই কৌশলটি আমরা অনেকবার ব্যবহার করে থাকি, হয়তো জানতাম না এটাকে প্রিম্যাক কৌশল বলা হয়। এটি হলো এরকম ধরনের কৌশল যে প্রথমে আমি যেটা বলছি সেটা করো, তারপরে তুমি যেটা চাইছো সেটা তুমি করতে পারো। অর্থাৎ অনেক সময় বাচ্চারা বলে না যে মা আমি টিভি দেখতে ইচ্ছা করছে, তখন মা কি বলে যে না, আগে তুমি পড়াশোনা করো, তারপরে তুমি টিভি দেখতে যাবে। অর্থাৎ তখন শিশু কী করে, তাড়াতাড়ি করে সে পড়াশোনা করে, যে হ্যাঁ আধা ঘন্টা বা 45 মিনিট পড়াশোনা করার পর তারপরে টিভি দেখবে। ততক্ষণ সে ভালো করে পড়াশোনা করে নেয়, বা কোনো অঙ্ক বা কিছু একটা করতে দেওয়া হয় সেগুলো করে তারপরে সে টিভি দেখতে যায় আনন্দের সঙ্গে। এই যে টেকনিক, আমি যেটা বলছি তুমি সেটা আগে করো, তারপর তুমি যেটা চাইছো সেটা তোমরা করতে পারো, এই টেকনিকটাই আমরা বলতে পারি প্রিম্যাক কৌশল। 3 নম্বর হচ্ছে উপযুক্ত পরিবেশ। বিহেভিয়ারাল থিওরি বা যত আচরণবাদী মনোবিদ রয়েছে তাদের সবারই কিন্তু এই একটা জায়গাতে তারা খুব এগ্রি বা সম্মতি দিয়েছেন, সেটা হলো উপযুক্ত পরিবেশ। যেহেতু লার্নিং বা শিখন উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মাধ্যমে ঘটে থাকে, তাই স্কুল চত্বর, বিশেষভাবে যখন আমি স্কুলের গেটে ঢুকছি তখন যেন দেয়ালে ABCD আঁকা থাকে, বিভিন্ন কার্টুন আঁকা থাকে, এবং পাঠ্যপুস্তক যেন খুব কালারফুল হয়, এবং ছেলেমেয়েরা যেন খুব ইন্টারেস্টেড ফিল করে। তো এই ধরনের পরিবেশ খুবই ইম্পর্ট্যান্ট শেখার জন্য, যেটা আমরা স্কিনারের থিওরি বা যে কোনো বিহেভিয়ারিস্ট থিওরি থেকে আমরা শিখতে পারি। এরপরে শিক্ষাক্ষেত্রে শাস্তি ব্যাপারটাকে তিনি ভীষণ তিরস্কার করেছিলেন। এরপরে স্বতঃস্ফূর্ত আচরণ, অর্থাৎ স্কিনারের থিওরিতেই আমরা দেখলাম যে স্কিনার অপারেন্ট আচরণের কথা তিনি বলছেন, অর্থাৎ স্বতঃস্ফূর্ত আচরণের কথা তিনি বলছেন, যে আমরা স্বতঃস্ফূর্ত আচরণের মাধ্যমেই আমরা শিখি। সেই কারণে শিক্ষাক্ষেত্রে, শিক্ষা প্রাঙ্গণে এমন একটি পরিবেশ তৈরি করতে হবে যেখানে ছাত্রছাত্রীরা তারা স্বতঃস্ফূর্ত আচরণ করতে পারে। 6 নম্বর, শিশুর বদ অভ্যাস কাটানোর জন্য বা তার আচরণে সংশোধন করার জন্যও কিন্তু আমরা এই কন্ডিশনিং থিওরি আমরা ব্যবহার করতে পারি। 7 নম্বর, স্কিনারের মতে ফিডব্যাক অর্থাৎ শিখন সফলতা সম্পর্কে জ্ঞান যত দ্রুত হবে শিখন তত কার্যকরী হবে। ক্লাসরুমে পরীক্ষা নিয়ে যেন সঙ্গে সঙ্গেই একদিন বা তখনই আমি যেন ছাত্রছাত্রীদের মূল্যায়ন করতে পারি এবং তাদেরকে যেন ফিডব্যাক দিতে থাকি যে হ্যাঁ তোমরা এরকম করেছো, তোমাদের এই জায়গাগুলো সংশোধন করা দরকার। এরকম ফিডব্যাক দিলে শিখনটা কিন্তু আরও কার্যকরী হয়। 8 নম্বর, স্কিনার মনে করেন কোনো কঠিন কাজকে বা বিষয়বস্তুকে ছোট ছোট এককে বিভক্ত করে ছাত্রছাত্রীদের সামনে উপস্থাপন করা, কাজটির ক্ষুদ্র ক্ষুদ্র অংশটি সম্পাদন করার মাধ্যমে সে ওই কঠিন কাজটি সম্পাদন করতে পারবে। 9 নম্বর, ইঙ্গিত বা কিউইং বা প্রম্পটিং। হয়তো শিখনের ক্ষেত্রে মাঝে মধ্যে শিক্ষকের সাহায্য দরকার হয়, তো শিক্ষক যেন অবশ্যই কোনো ইঙ্গিতের মাধ্যমে বা সাহায্যের মাধ্যমে শিক্ষার্থীর শিখনে যেন সাহায্য করেন। তো এই কয়েকটি এডুকেশনাল ইমপ্লিকেশনস বা শিক্ষাগত গুরুত্ব আমরা দেখতে পাই স্কিনারের থিওরি থেকে। এর পরের যে থিওরি বা তত্ত্ব আমরা দেখে নেব সেটা হলো ক্লার্ক হালের তাড়না নিবারণের তত্ত্ব, ক্লার্ক হালস ড্রাইভ রিডাকশন থিওরি। হাল 1943-তে তিনি একটি বই লিখেছিলেন বা বই পাবলিশ করেছিলেন, তার নাম হলো প্রিন্সিপালস অফ বিহেভিয়ার। সেই বইতেই তিনি তার তত্ত্ব সম্পর্কে বিভিন্ন গবেষণা তিনি করেছিলেন, সেই বিষয়গুলো তিনি ব্যক্ত করেছিলেন। তিনি বলেছিলেন যে কোনো আচরণের ফলে যদি কোনো ব্যক্তির বা প্রাণীর তাড়নার নিবারণ ঘটে, সেই আচরণটির পুনরাবৃত্তির সম্ভাবনা বেড়ে যায়। ঠিক একই রকমভাবে কোনো আচরণের ফলে সেই ব্যক্তির বা প্রাণীর যদি তাড়নার নিবারণ না ঘটে, তাহলে ওই আচরণটির পুনরাবৃত্তির সম্ভাবনা কমে যায়। অর্থাৎ যে কোনো অ্যাক্টিভিটি, যে কোনো শিখন যদি আমরা করি এবং সেই শিখনের মাধ্যমে যদি আমার তাড়না যদি নিবারণ না হয়, তাহলে কিন্তু সেই শিখনটা আমার জন্য কার্যকরী নয়। ঠিক একই রকমভাবে আজকে আমরা ছাত্রছাত্রীদেরকে যে সমস্ত শিখন বা যে সমস্ত পড়াচ্ছি, আমরা শিক্ষাদান করছি, সেই শিক্ষাদানের মাধ্যমে তাদের যে কি চাহিদা মিটছে, তাদের কি তাড়নার নিবারণ ঘটছে? যদি
তাড়নার নিবারণ ঘটে, যদি তাদের চাহিদার পরিতৃপ্তি ঘটে আমার শিক্ষাদানের মাধ্যমে, তাহলে সেই শিক্ষাদানটি কার্যকরী হবে, নতবা হবে না। তিনি তার তত্ত্বে একটি পার্টিকুলার শব্দের উপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন, সেটি হলো ড্রাইভ। ড্রাইভ বা তাড়না মানে হলো এমন একটি উত্তেজনামূলক বা অসাম্য আভ্যন্তরীণ পরিস্থিতি যা বিভিন্ন দৈহিক এবং মানসিক কারণের জন্য হয়ে থাকে। ড্রাইভ থেকে সৃষ্টি হয় উদ্দীপকের। ফর এক্সাম্পল, ধরো কোনো একটি শিক্ষার্থী, সে পড়াশোনা করছে এবং তার মধ্যে একটি তাড়না রয়েছে যে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অতটা ভালো নয় এবং তাকে পড়াশোনা করে কিছু জীবনে প্রতিষ্ঠিত হতে হবে। এই তাড়না যখন তার মধ্যে, বা এই বিষয়টি যখন তার মধ্যে একটি উত্তেজনামূলক পরিস্থিতি সৃষ্টি করছে, সেটাকেই আমরা তাড়না বলে থাকি। এবং এই তাড়না থেকেই সৃষ্টি হয় উদ্দীপক, এই তাড়না থেকেই সৃষ্টি হয় আমাদের রেসপন্স। এবং তাড়না যখন আমরা নিবারণ করি, তখন সেই তাড়না নিবারণ আমাদের জন্য রিইনফোর্সমেন্ট হিসাবে কাজ করে। এবং এই তাড়না নিবারণের ফলে যে অভ্যাসটি হয়, সেই অভ্যাসটিকেই আমরা শিখন বলে থাকি। কিভাবে লার্নিং ঘটছে, হাল তিনি বলছেন যে মানবদেহে প্রথমে থাকে ইকুইলিব্রিয়াম বা হোমোস্ট্যাসিস। এটি একটি স্থিতিশীল পরিস্থিতি। আমরা যতই ভারসাম্যহীন হয়ে পড়ি না কেন, আমাদের একটা টেন্ডেন্সি থাকে যে আমরা আবার ইকুইলিব্রিয়াম বা হোমোস্ট্যাসিস বা স্থিতিশীল পরিস্থিতিতে চলে আসি। এই প্রবণতাকে বলা হয় ইকুইলিব্রিয়াম। কিন্তু যখন আমাদের মধ্যে একটি নিড বা চাহিদার সৃষ্টি হয়, তখন হয়ে যায় কি, এই স্থিতিশীল পরিস্থিতি আর স্থিতিশীল থাকে না, তখন কিন্তু উত্তেজিত হয়ে যায়, ডিসইকুইলিব্রিয়ামের সৃষ্টি হয় এবং একটি পার্টিকুলার নিড থেকে তৈরি হয় আমাদের ড্রাইভ বা তাড়না। তখন এই ড্রাইভ থেকে তৈরি হয় স্টিমুলাস এবং রেসপন্স। এই ড্রাইভ আমাদের রেসপন্সকে শক্তি যোগায় তখন, এবং পরবর্তীকালে যখন এই ড্রাইভটি আমি রেডিউস করলাম বা আমার নিবারণ হলো এই তাড়নার, তখন আমি আরাম ফিল করলাম, শান্তি পেলাম এবং খুশি হলাম, এবং এটাই আমার জন্য রিইনফোর্সমেন্ট। এবং এইভাবেই যখন ড্রাইভ রিডাকশনের মাধ্যমে আমি আমার বিভিন্ন আচরণের পরিবর্তন করছি বা অভ্যাস গঠন করছি, সেটাকে আমি লার্নিং বলি। যখন একটি শিক্ষার্থী সে জীবনে প্রতিষ্ঠিত হচ্ছে এত পড়াশোনা করে, এবং সে যখন জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এত হার্ড ওয়ার্ক করলো, সকালে উঠলো ঘুম থেকে, তাড়াতাড়ি পড়াশোনা করার জন্য রাত অবধি পড়াশোনা করছে, সমস্ত অ্যাসাইনমেন্ট সে জমা করছে টাইম মতন, ভালো মনোযোগ দিয়ে সে পড়াশোনা করছে, কিভাবে পরীক্ষায় লিখতে হয় সেগুলো সে ভালো করে শিখছে। এই যে এটা করছে কেন? কারণ তার মধ্যে একটি তাড়না রয়েছে, সেই তাড়না নিবারণের জন্য সেইগুলোকে, এই কাজগুলো সে করছে। এটাকেই আমরা শিখন বলে থাকি। অর্থাৎ তাড়না নিবারণের মাধ্যমেই আমরা বিভিন্ন বিষয়গুলোকে শিখি, আমাদের আচরণের পরিবর্তন নিয়ে আসি। এইটাই হলো হালের শিখন তত্ত্বের আসল বা মূল বিষয়। হাল তিনি রিইনফোর্সমেন্টের কথা অবশ্যই বলেছেন, এবং দু রকমের রিইনফোর্সমেন্টের কথা তিনি বলেছিলেন। প্রথমটা হলো প্রাইমারি রিইনফোর্সমেন্ট, মানে প্রাথমিক শক্তিদায়ী উদ্দীপক। এটি হলো যে কোনো উদ্দীপকের মাধ্যমে সরাসরি তাড়নার তৃপ্তি ঘটানো। আর দ্বিতীয় হচ্ছে গৌণ শক্তিদায়ী উদ্দীপক বা সেকেন্ডারি রিইনফোর্সমেন্ট। এটি এমন একটি উদ্দীপক ব্যবহার করা যা পরোক্ষভাবে ব্যক্তির তাড়নার পরিতৃপ্তি ঘটাবে। প্রথমটা হচ্ছে প্রত্যক্ষভাবে এবং দ্বিতীয়টা হচ্ছে পরোক্ষভাবে। উদাহরণ, ধরো কোনো একজন ব্যক্তির মধ্যে খিদের তাড়না রয়েছে, আমি যদি তাকে এক থালা ভাত দিই, তাহলে তার তাড়নার মিটবে? হ্যাঁ, অবশ্যই মিটবে। এইটাকে আমরা বলে থাকি প্রাইমারি রিইনফোর্সমেন্ট। কিন্তু যার খিদে পেয়েছে, তাকে যদি আমি এক থালা ভাতের বদলে যদি আমি 100 টাকার নোট ধরিয়ে দিই, তাহলে কি তার তাড়নার নিবারণ ঘটবে? হ্যাঁ, তখনও ঘটবে। কারণ সে জানে যে টাকা সে খেতে পারবে না, কিন্তু সেই টাকা দিয়ে সে একটু হোটেলে গিয়ে খুব সুন্দরভাবে সে ভালোভাবে এক থালা ভাত খেতে পারবে। অর্থাৎ রিইনফোর্সমেন্ট দুভাবে হতে পারে, প্রত্যক্ষভাবে হতে পারে, পরোক্ষভাবে হতে পারে। এবং এই বিষয়টি 1952 খ্রিস্টাব্দে তিনি একটি বই লিখেছিলেন, যেখানে বইটির নাম হলো বিহেভিয়ার সিস্টেম, যেখানে তিনি ড্রাইভ রিডাকশন কথাটির বদলে ড্রাইভ স্টিমুলাস রিডাকশন কথাটি ব্যবহার করেছিলেন। অর্থাৎ তার থিওরির যে টাইটেল, সেই টাইটেলের মধ্যে পরিবর্তন করেছিলেন। এখন তিনি আর ড্রাইভ রিডাকশন থিওরি তিনি আর বলছেন না, তিনি বলছেন ড্রাইভ স্টিমুলাস রিডাকশন থিওরি। এই কারণেই, এই সেকেন্ডারি রিইনফোর্সমেন্টের জন্য। এবং তিনি
তার তত্ত্বে কিছু ইন্টারভেনিং ভেরিয়েবলের কথাও তিনি বলেছিলেন। ইন্টারভেনিং ভেরিয়েবল মানে উদ্দীপক ছাড়াও আরও কিছু কিছু বিষয় রয়েছে যেগুলি আমাদের প্রতিক্রিয়াকে প্রভাবিত করে, যেমন ব্যক্তির স্নায়ুর স্পন্দন, চাহিদা, আগ্রহ, তাড়না ইত্যাদি। অর্থাৎ আমাদের যে প্রতিক্রিয়া আমরা করছি সম্পূর্ণভাবে যে উদ্দীপকের দ্বারা পরিচালিত হচ্ছে তা কিন্তু নয়। উদ্দীপক ছাড়াও আরও অনেক কিছু কিছু বিষয় আছে যেগুলি আমাদের প্রতিক্রিয়াকে, আমাদের আচরণকে প্রভাবিত করে, সেগুলোকেই আমরা বলে থাকি ইন্টারভিনিং ভেরিয়েবল। এখানে হাল বলছেন যে স্নায়ুর স্পন্দন, চাহিদা, আগ্রহ, তাড়না ইত্যাদি। এবং এই কারণেই তিনি প্রথাগত SR এর বদলের SSRR অর্থাৎ বড় হাতের S, ছোট হাতের S, ছোট হাতের R, বড় হাতের R এই কথা বলেছিলেন, কারণ ইন্টারভিনিং ভেরিয়েবল রয়েছে এখানে। একটু উদাহরণ, ধরো আমি ক্লাসরুমে পড়াচ্ছি, একই উদ্দীপক দিচ্ছি, তাহলে সবার তো প্রতিক্রিয়া একই রকম হওয়া উচিত, সবার তো একই রকম সমপরিমাণ শিখন হওয়া উচিত সবার মধ্যে। কিন্তু সবার মধ্যে কি সমপরিমাণ শিখন হয়? না, হয় না। ক্লাসরুমে কেউ হয়তো ভালো বেশি করে শেখে, কেউ হয়তো ভালো করে শিখতে পারে না। কারণটা কি? তার আভ্যন্তরীণ কিছু কিছু ইন্টারভিনিং ভেরিয়েবল বা চলক রয়েছে যেগুলি এই উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে বাধা সৃষ্টি করছে। হতে পারে কারোর হয়তো খিদে পেয়েছে, সে খিদের জন্যই সে হয়তো খাওয়ার দিকে তার মনটা আছে, সে হয়তো ক্লাসরুমে কথাটা সে শুনছে না, টিচারের কথা সে শুনছে না। এই বিষয়টাকেই হাল উপস্থাপন করতে চেয়েছিলেন এবং সেই কারণেই তিনি এই চিত্রটি দিয়েছেন যে আমাদের স্টিমুলাস এবং রেসপন্স এর মাঝখানে কিন্তু অনেক বিষয় কাজ করে। ইভেন আমাদের হ্যাবিটটাও কিন্তু কাজ করে এর মধ্যে বা প্রভাবিত করে। এবং এই বিষয়গুলো নিয়ে হাল এতটাই গবেষণা করেছিলেন যে তিনি একটি সূত্র আবিষ্কার করেছিলেন, যার মাধ্যমে তিনি অনুমান করতে পেরেছিলেন যে কী পরিমাণ স্টিমুলাস পেলে কী পরিমাণ রেসপন্স পাওয়া যেতে পারে। এবং এটাকে আমরা ম্যাথামেটিক্যাল ডিডাকটিভ থিওরি অফ বিহেভিয়ার বলতে পারি এবং সূত্রটি এখানে দেওয়া আছে, তোমরা দেখতে পারো। ইমপ্লিকেশনস বা শিক্ষাগত তাৎপর্য হলো, প্রথমত উদ্দীপক ছাড়া আরও অনেক বিষয় ব্যক্তির প্রতিক্রিয়াকে প্রভাবিত করে। অর্থাৎ শিক্ষককে ক্লাসরুমে ভালো মতন দেখতে হবে যে তার অন্য কোনো ডিস্টারবেন্স আছে কি না, সে যে পড়াচ্ছে অন্য কোনো ডিস্টারবেন্স যেন সেখানে না থাকে, ছেলেমেয়েরা যেন অন্য কোনো কিছুতে মনোযোগ না দিয়ে তার কথাটা যেন মনোযোগ দিয়ে তারা যেন শোনে। 2 নম্বর, শিক্ষকের শিশুর আগ্রহ, চাহিদা বা ইচ্ছে বা তাড়না অনুযায়ী পাঠদান করা উচিত। অর্থাৎ শিক্ষক যেটা পড়াচ্ছেন সেটা যেন শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী হয়ে থাকে, সেটা যেন তার তাড়নার নিবারণ ঘটাতে পারে। অর্থাৎ শিক্ষার্থী যেটা চাইছে সেটা যেন সে পেতে পারে, এরকমভাবে তাকে পড়াতে হবে বা এইভাবে পাঠ্যক্রম রচনা করতে হবে। তাহলেই শিক্ষা ব্যবস্থাটা আরও উন্নত হতে পারে বা টিচিং লার্নিংটা আরও ইন্টারেস্টিং হবে। 3 নম্বর, শিক্ষক শক্তিদায়ক উদ্দীপক দুভাবে দিতে পারেন, প্রত্যক্ষভাবেও দিতে পারে এবং পরোক্ষভাবেও দিতে পারেন, যেটা আমরা একটু আগে দেখে নিলাম। তো এইভাবে আমরা দেখতে পাই যে হালের যে শিখনের তত্ত্ব রয়েছে তার কিন্তু অনেক এডুকেশনাল ইমপ্লিকেশনস রয়েছে, যেগুলো আমরা শিক্ষাক্ষেত্রে ব্যবহার করে শিক্ষার অনেক উন্নতি করতে পারি। তাহলে আজকের আলোচনা থেকে আমরা যেটা দেখলাম সেটা হলো যে শিখন মানে কি। শিখন মানে আমাদের আচরণের পরিবর্তন, আমাদের চিন্তাভাবনার পরিবর্তন, আমাদের জ্ঞানের পরিবর্তন, এবং এই পরিবর্তনকে ঘটিয়ে আমরা সমাজের সঙ্গে ভালো মতন বা পরিবেশের সঙ্গে ভালো মতন অভিযোজন করতে পারি। এবং এই সংক্রান্ত কয়েকটি আচরণবাদী তত্ত্ব আমরা দেখে নিলাম, যেমন থর্নডাইকের থিওরি, প্যাভলভের থিওরি, স্কিনারের থিওরি এবং হালের থিওরি। এবং এখান থেকে আমরা দেখতে পেলাম যে শিখনের ক্ষেত্রে উদ্দীপক এবং প্রতিক্রিয়া কতটা ইম্পর্টেন্ট, পরিবেশ কতটা ইম্পর্টেন্ট, রিইনফোর্সমেন্ট কতটা ইম্পর্টেন্ট এবং ড্রাইভ রিডাকশন করাটা কতটা ইম্পর্টেন্ট। আশা করি এই লেকচারটি সবার ভালো লেগেছে এবং এখান থেকে সবাই উপকৃত হবেন। আশা করি এই লেকচারটি সবার ভালো লেগেছে এবং এই লেকচারটি শুনে সবাই উপকৃত হবে। এক ভারত শ্রেষ্ঠ ভারত প্রজেক্টে অংশগ্রহণ করতে পেরে আমি খুবই গর্বিত এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য IITE-কে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ।